গতকাল নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তমলুক আসনে আসন্ন লোকসভা নির্বাচনে যে লড়াইটা হতে চলেছে সেটার একদিকে রয়েছেন যেন মা গঙ্গা স্রোত আর আরেকদিকে নর্দমা স্রোত। কাকে কোন উদ্দেশ্যে কি কথা বলছেন তিনি নামগুলো স্পষ্ট না করলেও যা বোঝাচ্ছিল সবাই সেটা বুঝে গেছে। আসলে তমলুক লোকসভা কেন্দ্রে এখনও বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তীব্র গুঞ্জন আজকেই সন্ধ্যাবেলায় আরেক দফা বিজেপির প্রার্থী ঘোষণা হতে পারে এবং সেখানে তমলুক আসন থেকে নাম ঘোষণা হতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সেখানে সত্যিই প্রার্থী হন, সেখানকার মানুষ একটাই আশা করছেন যে অভিজিৎবাবু শুধু জিতবেনই না, সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তিনি কার্যত জিততে পারেন। তমলুকে কান পাতলে শোনা যাচ্ছে যে মিনিমাম অন্তত 2 লক্ষ ভোটে তো তিনি জিতবেনই যদি খুব খারাপ ফলাফল হয়। আর যদি সঠিক ফলাফল হয় তাহলে বিপক্ষে যেই দাঁড়ান, যতজনই দাঁড়ান, সকলেরই জামানত বাজেয়াপ্ত হবে। এই জায়গা থেকে লড়াইটা যে কঠিন এটা তৃণমূল কংগ্রেসও বুঝছে। ফলে এই আসন, যেটা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এবং তার উপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াচ্ছে, এরকম একটা জল্পনা রয়েছে। ফলে রীতিমতো হাই ভোল্টেজ আসন। তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আশা ছিল সেখানে হাই প্রোফাইল কাউকে পাঠানো হবে, কোনো সেলিব্রিটি মুখ হবে, অথবা রাজনৈতিক অত্যন্ত দাপট আছে এরকম কাউকে পাঠানো হবে। কিন্তু তারা কি ভোটের আগেই লড়াইটা ছেড়ে দিয়েছে? এই জল্পনাটা তীব্র হয়েছে দলের মধ্যেই, কেননা সেখানে প্রার্থী করা হয়েছে একজন বাচ্চা ছেলে যার কোনো পূর্ব রাজনৈতিক ময়দানে লড়াই করার কোনো অভিজ্ঞতা নেই, যার সংগঠন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, শুধু আইটি সেল, কিছু ছড়া কাটা, কিছু টকশোয়ে গিয়ে গরমাগরম কথা বলা ছাড়া তার রাজনৈতিক কেরিয়ারে কিচ্ছু নেই। সেই রকম একজনকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তার ফলে প্রচণ্ড হতাশা বেড়েছে স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের। দলে দলে এমনকি সংখ্যালঘুরাও তৃণমূল ছাড়ছেন এবং বিজেপি শিবিরে যোগদান করছেন। আর এই অবস্থায় অভিজিৎ বাবুকে কাউন্টার করার জন্য কি নর্দমার কিটের মতো চূড়ান্ত নোংরামি শুরু হলো। তার সঙ্গে সানি লিওনের নাম জড়িয়ে দিয়ে ফেক নিউজ করা হচ্ছে, তার সঙ্গে দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে দিয়ে তাকে নর্দমার কিট বলা হচ্ছে। এবং যে লেভেলের নোংরামিটা এখানে যাচ্ছে তাতে ক্ষোভে ফুঁসছে তমলুকবাসী। তাদের একটাই কথা যে এই শাসকের আমলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারটা ধ্বংস হয়ে গেছে। সেখানে শিক্ষিত, সুষ্ঠু কোনো ভদ্র মানুষ রাজনীতির ময়দানে এলে এমনই অসভ্যতা, এমনই নোংরামি, এমনই ছ্যাঁচড়ামি শুরু করা হয় যাতে লজ্জায় সেই ভদ্র মানুষগুলো রাজনৈতিক ময়দান থেকে চলে যেতে পারে। আর রাজনৈতিক ময়দানটা দখল করবে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা, বালু পার্থর মতো চোর, চিটিংবাজ, ফেরেববাজরা। আর সেইটারই কি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তমলুকের এই ফেক নিউজের রমরমা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই চূড়ান্ত লেভেলের যে নোংরামি হচ্ছে তাই নিয়ে কি হয়েছে এবং এর ফলে তমলুকে কি হতে চলেছে তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা পড়েছিল তমলুকের মাটিতে এবং সেখানকার মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত। তারা অত্যন্ত খুশি যে সত্যিই এখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হতে পারে। আর এই অবস্থায় আজকে আনন্দবাজার একটি কিন্তু খবর ছেপেছে, যে খবরটি হচ্ছে অত্যন্ত মারাত্মক। সরাসরি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু সেখানে 2 আর 2 4 করলে নর্দমার কিটের যে অসভ্যতা, যে অশ্লীলতা, যে নোংরা মানসিকতা, যে অশিক্ষা, কুশিক্ষা, কুরুচিকর মানসিকতা, বিকৃত মানসিকতা, প্রত্যেকটি জিনিস পরিস্ফুট হচ্ছে। সেটা কিন্তু আনন্দবাজার অনলাইন আজকে খবর করেছে। সরাসরি এই অভিযোগগুলো আনেনি। তাদের কি অভিযোগ? যে তাদের যে শিরোনাম আছে সেই শিরোনামটাকে ধার করে একের পর এক ফেক নিউজ ছড়ানো হচ্ছে। কেননা সত্যি বাংলা সাংবাদিক জগতে, বাংলা সংবাদ মাধ্যমের জগতে আনন্দবাজার একটা অন্যরকম নাম। তাদের স্টান্স নিয়ে অনেকে অনেক সময় অনেক সমালোচনা করেন, কিন্তু আজও বাংলার মানুষ আনন্দবাজারকে কিন্তু অন্য চোখে দেখে। আর সেই জায়গা থেকেই তাদের এই যে লাল সাদা একটা হেডার রয়েছে, এটাকে ইউজ করে 2টো খবর ইমিডিয়েটলি ভাইরাল করা হয়েছে। একটা খবরে অভিজিৎবাবু বলছেন নাকি যে সানি লিওনের ছবি দেখতে আমার ভালো লাগে, একান্ত সাক্ষাৎকারে বলছেন। সানি লিওনকে আর নতুন করে বলার কিছু দরকার নেই, এবং তিনি যে ধরনের ছবি করেন বা তার যে ধরনের ছবি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সেই ছবি কিন্তু চূড়ান্ত অশ্লীলতা, একটা বিকৃত মানসিকতার মতো জায়গায় যেতে পারে, এরকম একটা ভাবনা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। যে দেখো,
একজন মানুষ বিচারপতির মুখোশ পড়েছিল, বিচার ব্যবস্থার নামে আসলে কীরকম বিকৃত মানসিকতার লোক যে লুকিয়ে লুকিয়ে সানি লিওনকে উপভোগ করে, তাকে চোখ দিয়ে লোলুপ দৃষ্টি দিয়ে একটা দেখার চেষ্টা করে। কি অশ্লীল, কি কুৎসিত, কি বিকৃত মানসিকতা ভাবুন অভিজিৎ বাবু সম্বন্ধে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে একজনের মানসিকতা কতখানি নিম্ন স্তরের হতে পারে, একজনের শিক্ষা দীক্ষা রুচি বেড়ে ওঠা কতখানি বস্তির কালচারও বলবো না, বস্তির মানুষও এর থেকে অনেক বেশি কালচার হয়। মানে কি ভাষা প্রয়োগ করবো আমি ভাবতে পারছি না। হয়তো তাদের জন্মটা নিয়েই প্রশ্ন উঠে যাবে, সেরকম একটা জায়গা প্রশ্ন উঠে যাচ্ছে যে ধরনের খবর করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আরেকটা খবর সেখানে ফেক নিউজ হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেও এই আনন্দবাজারের হেডলাইন নিউজ করা হয়েছে। এবং অন্য একটি খবর ছিল, দিব্যেন্দুবাবু একবার অ্যাক্সিডেন্টের মুখে পড়েন এবং সেই অ্যাক্সিডেন্টে পড়ে তিনি রীতিমতো চোট পান, তার গাড়ি দুর্ঘটনার কবলে থাকে। সেই ছবি নিয়ে সেই সংক্রান্ত একটি খবর আনন্দবাজার বহুদিন আগে প্রকাশ করেছিল, কিন্তু সেই হেডলাইনটিকে পাল্টে দিয়ে সেখানে বলা হচ্ছে যে দিব্যেন্দু অধিকারী তিনি বিজেপির টিকিট না পেয়ে নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নর্দমার কিট বলে আক্রমণ করেছেন। ভাবতে পারছেন কী ধরনের কুৎসিত মানসিকতার একটা প্রকাশ বেরোচ্ছে। আসলে এই জায়গাটা হওয়ার একটা কারণ আছে। এই মুহূর্তে যদি সত্যিই দেখা যায় যে তমলুকের কি অবস্থাটা রয়েছে, তমলুক যে লোকসভাটি রয়েছে তার 3টি বিধানসভা বিজেপির আন্ডারে রয়েছে আর 4টি রয়েছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং আপাতভাবে দেখে হয়তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে রয়েছে, কিন্তু সেই বিধানসভার পর এই হলদি নদী নিয়ে বহু জল পেরিয়ে গেছে এবং বর্তমান যে লেটেস্ট সমীক্ষাটা এসেছে বা সেখানে যে প্রেডিকশানটা সেখানকার মানুষের কাছ থেকেই ইনপুট থেকে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি আমি বলবো ঘাসফুল শিবিরের তরফ থেকেও বললে তারা মেনে নিচ্ছেন লড়াইটা কঠিন এবং লিড মোটামুটি এরকমই হতে পারে। সেই ছবিটা একবার আপনাদের দেখায়। তমলুক লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং মহিষাদল এই 4টি বিধানসভা রয়েছে তৃণমূলের দখলে। অন্যদিকে ময়না, হলদিয়া এবং নন্দীগ্রাম এই 3টি রয়েছে বিজেপির আন্ডারে। এর মধ্যে হলদিয়াতেই একমাত্র একটু বড়সড় ব্যবধানে বিজেপি জয় পেয়েছিল। ময়না এবং নন্দীগ্রাম দুটোতেই কিন্তু খুব অল্প মার্জিনে জয় হয়েছিল। কিন্তু বর্তমানে মানে এখনও প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির, এখনও সেখানে নরেন্দ্র মোদী এসে সভা করেননি, এখনও সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু প্রচারের ঝড় তোলেননি, এখনও সেখানে যে সত্যিই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন এমন কোনো সম্ভাবনা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। সুতরাং সেই জায়গায় যে সমীক্ষা হয়েছে এখানে যদি এই ফ্যাক্টরগুলো যোগ হয় সেটা বিজেপির ফলে কিন্তু আরও পজিটিভ রেজাল্ট করবে। কিন্তু এই মুহূর্তে 7টি বিধানসভার যে চিত্র দেখা যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে তমলুক থেকে বিজেপি অন্তত 30,000-এর লিড করবে, পাঁশকুড়া পূর্ব থেকে অন্তত 20,000-এর লিড থাকবে, ময়না থেকে 1,035-এর লিড আসতে চলেছে, নন্দকুমার থেকেও মেরে কেটে 1,025-এর লিড থাকবে, মহিষাদল থেকে 30,000-এর কাছাকাছি লিড হতে পারে, হলদিয়া থেকে 45,000 মতো লিড হতে পারে এবং নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারীর খাস তালিক সেখানেও যদি খুব খারাপ ফলাফল হয় সেটা কিন্তু 1,020-র কাছাকাছি লিড দেবে। সব মিলিয়ে তমলুক লোকসভাতে এই মুহূর্তে যদি ভোট হয় এই মুহূর্তে, তাহলে অন্তত 1,02,000 ভোটে বিজেপি প্রার্থী জিতবেন এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। এবং আবারও বলছি যে এখনও কিন্তু শুভেন্দুবাবু প্রচারে ঝড় তোলেননি। যে মুহূর্তে সেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্তে কিন্তু নন্দীগ্রাম থেকে বহু সংখ্যালঘু পরিবার যোগ দিচ্ছেন সরাসরি বিজেপিতে এবং বলছেন তৃণমূলটা আর করা যায় না। এই প্রবণতা কিন্তু যত ভোটের প্রচার বাড়বে তত কিন্তু বেশি হবে, এটা বোঝাই যাচ্ছে। এবং সেই জায়গা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হোক এবং নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে তমলুকে একটা সভা করুক, এই ছবি কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে, আরও এটা বিজেপির দিকে কনসেন্ট্রেট করবে। তাহলে এখনই যেখানে 1,02,000-এর লিড দেখাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা রীতিমতো খারাপ, এটা তো বোঝাই যাচ্ছে। এবং সেই কারণে নাকি এই আসন থেকে বহু হেভিওয়েটের নাম শোনা যাচ্ছিল। কখনো শোনা যাচ্ছিল সৌমেন মহাপাত্র, কখনো শোনা যাচ্ছিল অখিল গুরি, কখনো শোনা যাচ্ছিল তার পুত্র সুপ্রকাশ গিরি, কখনো শোনা যাচ্ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, কখনো শোনা যাচ্ছিল তাদের মুখপাত্র কুণাল ঘোষ, কিন্তু কেউই নাকি এখান থেকে দাঁড়াতে আর আগ্রহ প্রকাশ করেননি। কেননা এখানে শুধু হারটা হবে না, এখানে দাঁড়ালে হারের সঙ্গে সঙ্গে যেটা আরও নিশ্চিত হবে তমলুকবাসী
যে বিপুল ব্যবধানে বিজেপিকে জেতাবার অঙ্গীকার করেছে, সেই জায়গা থেকে আগামী দিনে রাজনৈতিক ময়দানে আর কথা বলার জায়গা থাকবে না। মানে ধরুন কেউ লড়ে হারলো, হারার পর কারুর জামানত বাজেয়াপ্ত হলো, কিন্তু সেই ব্যবধানটা সর্বকালীন রেকর্ড হয়ে গেল। এই রকম জায়গায় যদি যায়, আগামী দিনে রাজনৈতিক ময়দানে তাকে কি আর কেউ সিরিয়াসলি নেবে? এমনিতেই একবার হেরে গেলে রাজনৈতিক ময়দান থেকে অনেকেই হারিয়ে যান, এবং বিশেষ করে যারা গর্ব করে বলেন, যাদের কোনো নিজেদের পলিটিক্যাল আইডেন্টিটি নেই, ওই পিছনে দিদিমণির ছবিটা থাকে আর পাশে ঘাস ফুলের একটা ছবি থাকে, প্রতীক থাকে, সেই জন্য তারা জেতেন। ওই মাথা থেকে আশীর্বাদের হাতটা সরে গেলে তারা রাজনৈতিক জিরো, সেটা তারা বুক ফুলিয়ে বলেন। তারা যখন রাজনৈতিক ময়দানে হারবেন, তারা মুছে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যদি বিপুল ব্যবধানে হার হয়, আর তাদের কেউ সিরিয়াসলি নেবে না, কেউ তাদের কথা শুনবে না। আর সেই জন্য সেই জায়গাটা থেকেই কি এবার এই ধরনের নোংরামি শুরু হয়ে গেল? এরকম কুৎসিত রকমের প্রচারের নামে ভণ্ডামি শুরু হয়ে গেল? সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং আনন্দবাজার অনলাইন যেটা সরাসরি অভিযোগ করেছে যে এই ধরনের যে ফেক নিউজ বানানো হয়, সেটা আইটি সেলেরই কারিকুরি হয়। এখন ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তিনি তো বোধহয় আইটি সেলের মাথা হয়ে বসেছিলেন, মাথা না ল্যাজ আমি জানি না, কিন্তু আইটি সেলের যদি কারিকুরি হয়, তাহলে সেই নোংরামিটার আর কি বলার থাকতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা যে ঘটনা ঘটছে সেটা কিন্তু বিজেপির এগেনস্টে, অভিজিৎ বাবুর এগেনস্টে, যে অভিজিৎ বাবু নাকি তমলুকে প্রার্থী হতে পারে। আর সেইখান থেকেই কিন্তু সকলে 2-2 4 করছে। এমনকি আনন্দবাজার অনলাইন আরও একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে যে তাদের ওই যে লোগোটা রয়েছে, তাদের যে নামটা রয়েছে লাল লাল কালোতে, যে আনন্দবাজার পত্রিকা লেখা থাকে, সেইটাকে প্যাম্পলেট বানিয়ে সেখানে আসানসোলে যে উপনির্বাচন হয়েছিল, যেখানে শত্রুঘ্ন সিনহা নাকি বিশাল ব্যবধানে জিতেছিলেন, সেখানে ওইটাকে ছাপিয়ে প্যাম্পলেট করে খবরের কাগজের মধ্যে পুরে বাড়ি বাড়ি বিলি করা হয়েছিল। একটা হাওয়া তোলার চেষ্টা করা হয়েছিল যে আনন্দবাজারই নাকি এরকম একটা সমীক্ষা করে দিয়েছে যেখানে শত্রুঘ্ন সিনহার সামনে কেউ দাঁড়াতে পারছে না। আর সেই জায়গা থেকে তাহলে আর বিজেপির যারা আছেন তাদের আর ভোট দিয়ে কি করবেন, বামেদের যারা আছেন তারা আর ভোট দিয়ে কি করবেন, এই মানসিকতাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কেননা আনন্দবাজার নিজেই স্বীকার করছে এই ধরনের কোনো সমীক্ষা সেই সময়ে তারা করেননি, অথচ এই জিনিসটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই যে প্রবণতা, এটা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং প্রতিটি ক্ষেত্রে ভালো করে বিবেচনা করে দেখুন তো, কে বা কারা বা কোন দল এর জন্য বেনিফিট পাবে, আর কারা টার্গেট হচ্ছেন, কোন দল এটার জন্য এটার শিকার হবেন, এই ফেক নিউজের শিকার হবেন। আসলে যাদের কোনো জনভিত্তি নেই, যাদের কাছ থেকে মানুষের সমর্থন সরে গেছে, যারা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, যাদের গায়ে চোর 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 তকমা লেগে গেছে, যারা বাংলাটাকে ছারখার করে দিয়েছে, বাংলার মা বোনেদের মান ইজ্জত নিয়ে যারা খেলা করে, বাংলার মা বোনেরা যাদেরকে ঝাঁটার বাড়ি দিয়ে লাঠি পেটা করে গঙ্গায় ভাসিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে পারে, যাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন উঠে যায়, তাদের এই ধরনের অশ্লীলতা, অসভ্যতা, নোংরা, বিকৃত, কুড়িচুকর মানসিকতা ছাড়া আর কিচ্ছু ভোটের ময়দানে অবশিষ্ট নেই। সেটাই কিন্তু জলজল করছে। কিন্তু এইসব করে আলটিমেটলি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে কি ভোটের ময়দানে রোখা যাবে? নাকি তমলুকবাসীর মনে জোশটা আরও বাড়িয়ে দিল এই ধরনের অসভ্যতা, অভদ্রতা, যে মানুষটাকে নিয়ে এই ধরনের তোমরা নোংরা প্রচার করছো, সেই মানুষটার হাত ধরেই আমরা বাংলার নবজাগরণের স্বপ্ন দেখছি। সুতরাং সেই মানুষটাকে এমন একটা মার্জিনে জেতাবো যে সারা জীবন মনে রাখবে এবং পস্তাবে যে এই নোংরামিটা আমরা না করলেও পারতাম। কি বলবেন বন্ধুরা? ভোটের প্রচারের নামে, ফেক নিউজের নামে এই চূড়ান্ত লেভেলের নোংরামি, অসভ্যতা, কুরুচিকর মানসিকতার প্রদর্শন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।